স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি রাগিব রহমান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে গ্রেফতার হলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। হরতাল, নাশকতা আর রিসার্চ কাণ্ডে দেশজুড়ে সমালোচনা আর বিতর্কের পর রোববার দুপুরে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে মামুনুল হককে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয় বলে জানায় পুলিশের উপকমিশনার হারুনুর রশিদ। জিজ্ঞাসাবাদে ৩ বিয়ে করার কথা স্বীকার করেছে বলেও জানান। রাতে মামুনুলকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তাকে আদালতে তোলা হবে। মৌ খন্দকারকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। গেল ২৮ মার্চের হরতালে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সরকারি অফিস, ঐতিহ্যবাহী স্মৃতিচিহ্ন পুড়িয়ে তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা। এই অভিযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় মামলা হয় হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। হেফাজতের নাশকতায় দেশ যখন তোলপাড়, তখন ৩ এপ্রিল গোপনেই সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে দ্বিতীয় স্ত্রী নিয়ে অবকাশে গেলে জনতার রোষে পড়েন মাওলানা মামুনুল হক। এ ঘটনায় জন্ম দেয় বিতর্কের টক অব দ্য কান্ট্রি। গেল ২ সপ্তাহের সমালোচনা আর শঙ্কার অবসান ঘটিয়ে রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে সেই মামুনুল হককেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর মামুনুলকে প্রথমে শ্যামলীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। ভাঙচুরের একটা মামলা ছিল, সেই মামলার প্রেক্ষিতেও তাকে আমরা এই তদন্ত করছিলাম। তদন্তের প্রেক্ষিতে আমাদের কাছে যেটা আমরা কনফার্ম হয়েছি যে এই মামলার সাথে সে জড়িত। তা আমরা মোহাম্মদপুর থানা মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে পৌনে একটার দিকে আমরা তাকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে বেলা ২টায় নেওয়া হয় তেজগাঁও থানায়। হেফাজত নেতাকে গ্রেফতার ঘিরে বাড়ানো হয় নিরাপত্তাও। পরে রাতেই মামুনুল হককে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রাতে ব্রিফিংয়ে উপকমিশনার হারুনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ বিয়ের কথা স্বীকার করেছেন মামুনুল হক। সোমবার ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ। অন্যান্য জায়গায় যে নাশকতা এগুলিতে তাকে সোনার রেস্টে আনা হবে। আমি এটাও বলেছি যে আপনি যে পরপর 3টা বিয়ে করলেন, যে আপনি বললেন সোনারগাঁয়ে যে গেলেন সাথে বললেন আপনি বিয়ে করছেন, আবার আপনার ওয়াইফকে বলছেন যে আপনি তো আমি তো বললো এটা তো আরেকজনের ওয়াইফ, এটা বললেন কেন? সে উত্তর দিতে পারে না। আবার যখন 3য় বিয়ের কথা জিজ্ঞাসা করলাম যে সাজান্ন ব্যক্তিতে যে জিডি করলেন, ওনার বোনকে খুঁজে পাচ্ছে না, তো একজনের বোনকে যদি বিয়ে করেন সেটা জানার কথা, সে জানে না কেন? আমি তাকে বিয়ে করছি, বিয়ে করলে আপনার শালা জানবে না কেন? এ তো অবৈধ কিছু না। এইটার কোনো উত্তর দিতে পারে না আসলে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে ব্যঙ্গ করলেন, এই ব্যঙ্গটা তো ঠিক হয়নি আপনার, ধর্মীয় সেন্টিমেন্ট কোনো উত্তর দিতে পারেন। আসলে আমরা মনে করি যে আরও তথ্য বের হবে। এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা সহ দেশব্যাপী সরকার বিরোধী নানা বক্তৃতায় আলোচনায় আসেন এই হেফাজত নেতা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। যাত্রা শুরু করলো মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল। ১,০০০ শয্যার এই হাসপাতাল করোনা চিকিৎসায় এক মাইল ফলক তৈরি করবে বলে আশা করছে স্বাস্থ্যসেবা বিভাগ। রোববার এই হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও উত্তরের সিটি মেয়র আতিক। একটি সাধারণ মার্কেটকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করার নজির বাংলাদেশে এই প্রথম। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মহাখালী ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল মার্কেট থেকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের নজির বাংলাদেশে এই প্রথম। দেশে করোনা চিকিৎসায় আইসিইউ আর অক্সিজেন সংকটে মানুষ যখন দিশেহারা, হাসপাতালগুলো যখন রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে, তখন এই হাসপাতাল করোনা চিকিৎসায় যুক্ত করলো এক নতুন মাইল ফলক। আমরা মনে করি সর্বমোট এই যে 1100 সাড়ে 1100 বেডের এই হাসপাতালটি চালু হলো, এতে করে দেশের করোনা মোকাবিলায় আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো। হাসপাতালটি 1000 শয্যার, এতে রয়েছে 112টি আইসিইউ, 100টি আইসিইউ সমমানের এইচডিইউ, 250টি হাইফ্লো নেজাল ক্যানুলা ও পুরো হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা। এছাড়াও থাকছে 50 শয্যার জরুরি বিভাগ ও ট্রায়াজে 6 শয্যা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হবে এই হাসপাতালটি। আমরা সবার প্রচেষ্টায় এই হাসপাতালটি ভবিষ্যতে হয়ে উঠুক কোভিড আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র। 150 জন চিকিৎসক, 200 নার্স ও 300 স্বাস্থ্যকর্মীকে হাসপাতালের জনবল হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে যা আরও বাড়ানো হবে। তবে করোনা মহামারীতে সাধারণ মানুষকে আইসিইউতে দেখতে চান না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা আমাদের দেশকে রক্ষা করতে হবে,
আমরা শুধু রোগীদেরকে কোভিড ওই আইসিইউতে আমরা দিতে চাই না, আমরা ভালো রাখতে চাই। এর আগে এখানে 257টি দোকান বরাদ্দ করেছিল ডিএনসিসি কর্তৃপক্ষ। করোনা মহামারীর সময়ে কষ্টসাধ্য হলেও সকল দোকান বরাদ্দ ফিরিয়ে নেওয়ার কাজটি করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। প্রস্তাব করেন হাসপাতালটির সাথেই যেন তৈরি হয় নার্সিং ইনস্টিটিউট। এই হাসপাতালটির সাথে সাথে কিভাবে একটি নার্সিং কলেজ করে একটি ট্রেনিং করা যায় সেই ব্যাপারে আমি আজকে অনুরোধ করছি আমাদের মাননীয় মন্ত্রীকে। এটি একটি নার্সিং কলেজ হতে পারে বিশ্বমানের। রোববার 250 শয্যা নিয়ে শুরু হওয়া এই হাসপাতালটি এক সপ্তাহের মধ্যেই রূপান্তরিত হবে 500 শয্যায়, আর এক মাসের ব্যবধানে গড়ে উঠবে 1000 শয্যার সবচেয়ে বড় কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন এবং আইসিইউ সংকটের শেষ নেই। স্বাস্থ্যসেবা বিভাগ বলছে মহাখালীর ডিএনসিসির এই করোনা হাসপাতাল চালুর মধ্যে দিয়ে সেই সংকট অন্তত কিছুটা হলেও লাঘব হবে এবং সেই সাথে আরও উন্নত হবে করোনা চিকিৎসা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় 35 লাখ পরিবার এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় 1 লাখ কৃষক সহ 36 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিম্ন আয়ের পরিবার প্রতি 2500 টাকা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার প্রতি 5000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ বাবদ সরকারের ব্যয় হবে 930 কোটি টাকা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার এই তথ্য জানান। গেল অর্থ বছরেও করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। এবছর 14 এপ্রিল থেকে কোভিড-19 সংক্রমণ বিস্তার রোধে সার্বিক চলাচলে বিধিনিষেধ আরোপ করার ফলে ক্ষতিগ্রস্ত দিনমজুর, কৃষক, শ্রমিক, গৃহকর্মী, মোটর শ্রমিক সহ অন্যান্য পেশায় নিয়োজিতদের পুনরায় আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিল সরকার। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 102 জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় এটি সর্বোচ্চ মৃতের সংখ্যা। টানা 3 দিন ধরে দিনের শতাধিক মৃত্যু হচ্ছে। এ পর্যন্ত সরকারি হিসেবে মারা গেছেন 10,385 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 3,698 জন এবং মোট শনাক্ত হয়েছেন 7,18,950 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,121 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 6,14,936 জন। আইইডিসিআর বলছে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়। গত 24 ঘন্টায় 15,000-এর বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আমরা কিন্তু সেগুলোকে পরীক্ষা করে দ্রুত রিপোর্ট যারা করছেন তাদের কাছে পৌঁছে দেওয়ারও কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। এর সঙ্গে যুক্ত হয়েছে র্যাপিড অ্যান্টিজেন কিট, যেটি দিয়ে খুব দ্রুত টেস্ট করে কোভিড পজিটিভ রোগীদের কিন্তু 1 ঘন্টারও কম সময়ের মধ্যে কিন্তু রোগ নির্ণয় করে রিপোর্ট প্রদান করা সম্ভব হচ্ছে। এ পর্যন্ত আমরা দেখেছি যে সংক্রমণের ঊর্ধ্ব গতির সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুর সংখ্যাও বেড়েছে। কিন্তু মনে রাখতে হবে এই মৃত্যুর মিছিল যদি থামাতে হয় তাহলে আমাদের সংক্রমণের যে শৃঙ্খলা আছে সেটি ভেঙে দিতে হবে এবং সবাই মিলেমিশে কাজ করলে সেটি ভেঙে দেওয়া সম্ভব। সংকট কাটিয়ে প্রবাসে কর্মস্থলে যেতে পারছেন বাংলাদেশি কর্মীরা। সবশেষ খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, আজ নির্ধারিত রুটের বিমানগুলো সঠিক সময়ে ছেড়ে যেতে পারছে কি? রাগীব, যে বিষয়টি উল্লেখ করার মতো আমরা সন্ধ্যা থেকে এখানে দেখছি, এরই মধ্যে আসলে যেটি আসার খবর সেটি হচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে প্রায় 3টি এয়ারলাইন্স ছেড়ে গিয়েছে। এখন এই মুহূর্তে বোর্ডিংয়ে রয়েছে। এরই মধ্যে 12টা 40-এ কিন্তু একটি এখান থেকে একটি চলে গিয়েছে এবং 2:15 আরেকটি রয়েছে। এর পাশাপাশি সকাল নাগাদ কিন্তু আরও কয়েকটি ফ্লাইট রয়েছে এবং আমরা দেখেছি যে সকালের সেই ফ্লাইটকে টার্গেট করে কিন্তু এরই মধ্যে যারা আসলে সৌদি আরব সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসছেন, ঢাকা এবং দেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু এরই মধ্যে এয়ারপোর্টে এসে ভিড় করছেন। আমি আমার ক্যামেরা চোখে যদি আপনাকে দেখাতে চাই রাগীব, যে যারা আসলে সকাল 9টা কিংবা 10টার ফ্লাইট তারাও কিন্তু এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ভিড় করেছে। দেশের যে পরিস্থিতি তারা কিন্তু এর মধ্যে কয়েকবার শিডিউল বিপর্যয়ে পড়েছেন, লকডাউনের কবলে পড়েছেন। আমরা আজও দেখেছি প্রায় 8টি ফ্লাইট কিন্তু আজকে শিডিউলে থাকা সেগুলো কিন্তু ছেড়ে যায়নি, অর্থাৎ ক্যান্সেল হয়েছে। আমি শোনাতে চাই সরাসরি তাদের কাছ থেকে কিছু আপনাকে। আপনারা কোন দেশে যাবেন, কখন ফ্লাইট, এত তাড়াতাড়ি কেন এসেছেন? আমরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছি 19 তারিখ 9:20 আমাদের ফ্লাইট। আমরা আগে লকডাউনের কারণে আমাদের 20 তারিখে ফ্লাইট ছিল, ওটা ক্যান্সেল হয়েছে। তারপরে পার টিকেটে আমরা 40,000 টাকা
ও বেশি দিয়ে তারপরে টিকিট করতে হয়েছে এখন, এটাই প্রবলেম আর কি। লকডাউনের কারণে অনেক ভোগান্তিতে পড়ছি আমরা, এই আর কি। লকডাউনটা না আপনি শুনছিলেন রাগিব, এর পাশাপাশি আমরা দেখেছি অনেকেই ভিজিট ভিসা নিয়ে যারা এসছেন, পরিবার পরিজন সৌদি আরব সহ বিভিন্ন দেশে থাকে, তারাও এসছেন এবং এরা কিন্তু আসলে অনেকেই যেতে পারছে না। অনেকেই আমরা দেখেছি দোহা সহ বিভিন্ন দেশে, বাহরাইনের কিছু যাত্রী আমরা পেয়েছি যারা যাওয়ার জন্য এসেছিলেন, তবে যেতে পারে না। আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, আমি 17 তারিখ আমার ভাইকে আমি সোনারগাঁও পাঠাচ্ছি, এখান থেকে আমাদের কোনো তথ্য দেয় নাই। আমাদেরকে এত হয়রানি করাটা ঠিক না। আমরা বিদেশের যাত্রী, আমরা বাংলাদেশের নাগরিক। এখন আমার ফ্লাইট সম্পূর্ণ ঠিক আছে, এখান থেকে উপর থেকে নাটক করতেছে, আমার বলতেছে ইস্যু করে না। আমার সম্পূর্ণ কাগজপত্র দেখেন, আমার ভাই ডিবিতে চাকরি করে এখানে আসতেছে, ওর নামে আমি মামলা করুম। ওই আমার সামনে আপনি কোন এয়ারলাইন্স টিকিট কেটেছেন, কোন দেশে? জেদ্দাতে যাবো, আমার সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট, সবকিছু ঠিক আছে। কি এর ইস্যু করুম, ইস্যু কি এর? আমি সোনারগাঁও আইসি, আমার কোনো তথ্য দেয় নাই, তো কিছু আপনি ডাইরেক্ট আইফোরেন এয়ারপোর্টে এত টাকা দিয়ে গাড়ি নিয়ে আসি, এটা কি মজার খেলা? এত সুযোগ আমার ওখানে বলতেছে আপনার ফ্লাইট হইব না, এটা কোনটা? আমার কাগজপত্র দেখেন সবকিছু, ফ্লাইট ফ্লাইট নাম্বার সবকিছু, ফ্লাইট ঠিক আছে, ফ্লাইট যাইতেছে। এখন আমি সোনারগাঁওতে আইসি, আমার ফ্লাইট ক্যান্সেল হয় নাই 17 তারিখে। আজকে যদি ফ্লাইট ক্যান্সেল থাকতো আমি এই ডেট মধ্যে আসতাম না। অন্য লোক ঢুকাই দিছে ফ্লাইটে, ওর নামে আমি মামলা করুম। স্যার, এটা সকল প্রবাসীর এটা দিয়ে দেন। আর এয়ারপোর্টে যে সৌদি এয়ারলাইন্সের যে আমার উনি তথ্য দিয়েছে আপনার এটা করতো, আমার তো ফ্লাইটই ক্যান্সেল হয় না, তো আমি কেন আসবো? এখানে আসার কোনো আমার প্রয়োজন আসছে? কয়টায় ফ্লাইট? আমার 2টা 15 মিনিট ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স জেদ্দা, ঢাকার ওখানে তো শিডিউল আছে যাওয়ার। হ্যাঁ বিমান তো আছে 2টা 15। হ্যাঁ আছে। এখন ওরা বলতেছে শু করতেছে না, এই করতেছে না, সে করতেছে না। ওখানে 2বার গেছি, কারে জানি দেওয়ার লাগি সিটের মধ্যে করতেছে। আমি তো সৌদি আরব না দিলে আমি সারুম না, দেয়ার আছে আমার। এই চিটিং বিটিং এগুলো চলবো না সৌদি আরবের বিদেশের যাত্রীর লোক। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন রাগিব, আপনি যে বিভিন্ন জনের অভিযোগ রয়েছে এবং অনেকেই কিন্তু টিকিট ভিসা সব নিয়ে এসছেন, তাও তারা আসলে যাওয়ার ক্ষেত্রে নানা রকমের বাধার মধ্যে পড়ছেন। একদিকে কিন্তু করোনার মধ্যে এমনিতেই গাড়ি ঘোড়া চলাচল প্রায় অচল অবস্থা, তার মধ্যে যারা কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তারাও নানা রকম হয়রানি শিকার হচ্ছেন। এবং তার মধ্যে আমরা দেখেছি কয়েকটি ফ্লাইট ছেড়ে যাওয়াতে যারা যাচ্ছেন তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। রাগিব, এই ছিল আমার কাছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সব শেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুলতান আহমেদ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। যাব এবার অন্যান্য সংবাদে। লকডাউনে মুভমেন্ট পাস ছাড়াই সড়কে বেরিয়ে পড়ছেন অনেকে। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালালেও পুলিশের চোখ ফাঁকি দিয়েই অনেকে ছুটছেন গন্তব্যে। এতে কোথাও কোথাও সামাজিক দূরত্ব রক্ষা বা মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। যারা ধরা পড়ছেন তাদের জরিমানাও করছে পুলিশ। তবে সড়কে রিকশা বা গণপরিবহন কম থাকায় কর্মজীবীদের অনেকেই পড়ছেন বিপাকে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া যখন ঘরের বাইরে যেতে মানা, তখন রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে মানুষের ঢল। কারণ একের পর এক বিমান চলাচলের সিদ্ধান্ত পরিবর্তনের ফলে সৌদি প্রবাসীরা টিকিটের আশায় দীর্ঘ সময় ধরে জড়ো হয়েছেন এখানে। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারের সামনে যেন তিল ধারণের ঠাঁই নেই। করোনার দুঃখ তো আছে, দেখেন এখন মানুষ কত গাদাগাদি, তো যেটা মানে আমরা নিজেরাই থাকুন দূরত্ব বজায়, এখন কোন কারোরই তো কোনো শৃঙ্খলা নাই ভাই। তাহলে মানুষের গ্যাদারিং হইতো না। একবার হাতারা কি এরা কথা পুরা করোনার ডর এত বিমান এলোমেলো করে সব করোনা জমা করছি গেটের বাইরে, সাবাসাবি করি, এই করোনার দোষটাকে আমরা করি। এদিকে রাজধানীর বেশিরভাগ সড়কেই বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। মুভমেন্ট পাস ছাড়া কারো বাইরে বের হওয়ার অনুমতি না থাকলেও নিম্ন আয়ের মানুষ বেরিয়েছেন জীবিকার তাগিদে। প্রায় 20 মিনিট হবে। অফিসের গাড়ি নেই? না, অফিসের গাড়ি তো যাইতে দিচ্ছে না। মাস্ক পকেটে ছিল, পড়ে গেছে গা। অ্যাপসের মাধ্যমে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি এটা মানুষে বুঝবে না। আর অ্যান্ড্রয়েড ফোন তো আসলে সচরাচর খুব কম মানুষে চালায়। সড়কে সামাজিক দূরত্ব বজায় থাকলেও বাজার ও জরুরি সেবার ক্ষেত্রে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। পুলিশ বলছে বিনা প্রয়োজনে বের হলেই তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। সিএনজিতে কেউ বেশি যাত্রী নিয়ে যাচ্ছে তাদেরকে মামলা করছি, মোটরসাইকেলে বেশি যাত্রী নিয়ে যাচ্ছে তাদেরকে, যারা অ্যাপস ইউজ করতেছে বা ভাড়ায় টেনতেছে তাদের মামলা করছি।
জানান, যারা বাইরে বের হচ্ছেন তাদের বেশিরভাগই গার্মেন্টসের চাকরিজীবী, দিনমজুর কিংবা জরুরি সেবায় নিয়োজিত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, সুস্থ আছেন। রোববার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা শেষে কথা জানান ব্যক্তিগত চিকিৎসকরা। তারা জানান, নতুন করে জ্বর আসেনি। দ্রুত সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। চিকিৎসকরা জানান, লন্ডন থেকেও তার পরিবারের সদস্যরা নিয়মিত খোঁজ খবর রাখছেন। উনি অনেক ভালো আছেন, আজকে আর ওনার জ্বর আসেনি। এতে আমাদের খুব দৃঢ়ভাবে বিশ্বাস হচ্ছে যে উনি সম্ভবত সেকেন্ড উইকটা ভালোভাবেই পার করতে পারবেন বলে মনে করছি। কালকে যে জ্বরটা ছিল আজকে আসেনি, এবং আমরা যদি আগামী 48 ঘন্টা আমরা দেখতে পাই যে ওনার কোনো জ্বর নেই, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে আমরা সম্ভবত ম্যাডাম একটা ডেঞ্জার পিরিয়ড থেকে বের হয়ে আসছেন, কোভিডের ডেঞ্জার পিরিয়ড থেকে। ইলিয়াস আলীকে সরকার গুম করেনি, সরকারকে কটাক্ষ করতে কথা বলেছেন বলে বক্তব্য দেওয়ার একদিন পর সাফাই গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অধিকাংশ গণমাধ্যম তার বক্তব্য বিকৃত করে প্রচার করেছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। যারা আজকে ইলিয়াসকে গুম করেছে, আমার সরকারের কাছে দাবি হলো, আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে? শনিবারের ভার্চুয়াল আলোচনায় এই বক্তব্যটি দেন মির্জা আব্বাস। একদিন পর অভিযোগ করেন গণমাধ্যমই বিকৃত করে তার বক্তব্য প্রচার করেছে। আমরা কখনো এটা নিই না, বাস্তবটা বলি। এখন আপনারা যদি সেই বাস্তবটাকে পেঁচিয়ে তুলে ধরেন, আমার তো কিছু করার নাই। আমি জানি সরকার গুম করে নাই, মানে মিন্স কটাক্ষ করে বলেছি, তাহলে সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে। শাহজাহানপুরের বাসায় রবিবার বিকেলে সাংবাদিকদের ডাকেন মির্জা আব্বাস। যদিও প্রশ্ন করার আগেই সাংবাদিকদের অনুরোধ করেন ওই বক্তব্য নিয়ে প্রশ্ন করে তাকে যেন বিব্রত করা না হয়। একটা দলে কার সঙ্গে কার কি খোঁজাখুঁজি ঝগড়াঝাটি আছে, এটা নিয়ে এত মাথা ঘামানো তো উচিত না কোনো পত্রিকা। এড়িয়ে গিয়েছেন কার সঙ্গে ইলিয়াস আলীর বাকবিতণ্ডা হয়েছিল এবং কাদের বহিষ্কার করার কথা বলেছেন তিনি, এ দুটি বিষয়েও। অফিসের কোনায় কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, এই শব্দই চল হয়নি। কত লোকের সঙ্গে কত লোকের ঝগড়া হয়েছে, কার সঙ্গে কার হয়েছে বলা তো ডিফিকাল্ট। দল এবং জাতির কাছে তাকে বিব্রত করার পুরো দায় যথারীতি গণমাধ্যমের উপরেই চাপিয়ে দেন মির্জা আব্বাস। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। 11 দিনেও অধরা ব্যাংক কর্মকর্তা মোর্শেদ চৌধুরীর আত্মহত্যা প্ররোচনাকারী 4 আসামি। মোর্শেদ চৌধুরীর স্ত্রীর অভিযোগ, হুইপুত্র ও তার গ্যাংয়ের চাপেই নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না প্রশাসন। আর এ নিয়ে ভীষণ শঙ্কিত স্ত্রী ইশরাত জাহান। তবে মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ বলছে দ্রুতই দোষীরা ধরা পড়বে। বিস্তারিত প্রতিবেদনে। গত 7 এপ্রিল চট্টগ্রামের নিজ বাসায় আত্মহত্যা করেন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মোর্শেদ চৌধুরী। 8 এপ্রিল 4 জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন স্ত্রী ইশরাত জাহান। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের বাইরে এখন পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার হয়নি। কমিশনার স্যার বলেছেন, বিভিন্ন মাধ্যমে বলেছেন যে পুলিশ দেখছে এবং এটা নিরপেক্ষ বিচার হবে। আমার এই জায়গাটা একটা প্রশ্ন স্যারের কাছে, সবার কাছে, কোয়েশ্চেনিং করার জন্য তো ওদেরকে পেতে হবে। ওরা যে অ্যাকিউজড, আমি যে ওদেরকে অ্যাকিউজেশনে রেখেছি, এটা তো আমি ইনিশিয়াল স্টেজে আমার কাছে যতটুকু তথ্য প্রমাণাদি ছিল, দ্যাট ইজ ইনাফ আই থিঙ্ক, যে ওদেরকে মানে কোয়েশ্চেনিং করার জন্য বা ওদেরকে ধরার জন্য। আপনারা ওদেরকে ধরুন, ধরার পরেই তো আপনারা ক্রস চেক কোয়েশ্চেনিং করে তারপর আপনারা আপনাদের রিপোর্ট রেডি করবেন। ফার্স্টে তো ধরতে হবে, সেই ধরার প্রসেসটাই আমার কাছে লাগছে যে মনে হয় অনেক দেরি হয়ে যাচ্ছে, বিকজ ওরা অনেক বেশি পাওয়ারফুল। হুইপ পুত্রের যোগসাজশে আসামিরা আরো বেশি শক্তিশালী, এই অভিযোগও করেছেন ইশরাত। আশাদ বাচ্চু বলেন, এই রাসেল বলেন, এই শারন বলেন, ওনারা কেন ওদের হয়ে কেন ফোন কলগুলা করলো, কেন আমার বাসায় আসলো, কেন প্রত্যেকটা মিটিং এ যখন টাকা দেওয়ার মিটিং গুলো হতো ওখানে ওরা উপস্থিত ছিল। এই জায়গাটাই আমার কথা, কারণ এটা পারভেজ ইকবাল, জাভেদ ইকবালেরই
এড়িয়ে দেওয়া মানুষ। এই আসামি যদি উধাও হয়ে যায়, দায়ভারটা কে দিবে? এই দায়ভারটা কে নিবে তখন? আমার বাচ্চার সিকিউরিটিটা তখন আজীবন কে নিবে? ওরা যদি উধাও হয়ে যায়, যদি পরবর্তীতে কোনো অ্যাকশন করে, তখন আমার আর আমার পরিবার, আমার সন্তান বলে কথা না, আমার ভাসুর আছে, আমার শ্বশুর বাড়ি এরা আছে, আমাদের সবার নিরাপত্তাটা কে দেখবে? কেউ কি দেখবে? কেউ দেখবে না। আসামিরা অধরা আর প্রতিনিয়ত শঙ্কার মধ্যে দিন কাটছে পরিবারের। তারা ন্যায় বিচারের প্রত্যাশী। আমার দুঃখ বাদেন, আমাকে জীবন যুদ্ধে নামতে হবে, আমাকে স্ট্রং হতে হবে, কিন্তু এই বাচ্চাটার লস যেটা হয়েছে, এটা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। নিরাপত্তার জায়গাটা আমার বাবা মাও তো আছেন, ওনারা আমার জন্য রীতিমতো টেনশনে আছে যে কেন করছি, যে যাওয়ার তো সে চলে গেছে। কিন্তু ভাই, আমি একটা কথা বলে দিই, আমার মেয়ে আমাকে কথাটা বলেছে, মা, পাপ্পাকে যারা এইভাবে হ্যাং করিয়েছে তাদেরকে তুমি কোনো মতে ছাড় দিবা না। যে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আল্লাহই সঠিক বিচার করবেন এবং আল্লাহই আপনাদের মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, আমি ন্যায় বিচার পাবো। আমার প্রচুর এখনো পর্যন্ত বাংলাদেশের আইনের উপর আশ্বাস আছে, কারণ আমাকে সবাই বলছে এদেশে বিচার নাই। দেখি আমার এটার মধ্যে দিয়ে বিচার পাই কিনা। তবে মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ বলছে, দোষীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। সম্প্রতি আমাদের হাতে এসেছে, আমরা মামলাটি টেক ওভার করেছি। মামলাটি একটি আত্মহত্যা প্ররোচনার মামলা এবং মামলার বাদী, ভিকটিম এবং আসামিরা পরস্পর আত্মীয় স্বজন। তাদের ভিতরে অর্থনৈতিক লেনদেনের একটি বিষয় আছে। আমরা প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখছি এবং এই মামলাটি আমরা অনেক গভীরে যাওয়ার চেষ্টা করছি যে কেন এই ধরনের একটি ঘটনা ঘটলো। আমরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছি। আসামিটা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের কথাটি ঠিক নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান। তিনি জানান, লকডাউনে কর্মহীন মানুষের জন্য 1,25,00,000 পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। আগামী 22 এপ্রিল থেকে আবারও ব্যবসা প্রতিষ্ঠান অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষা ইতিমধ্যে নিয়েছে বিভিন্ন উদ্যোগ। এর ধারাবাহিকতা লকডাউনে ক্ষতিগ্রস্ত 1,25,00,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এই কার্যক্রম সমন্বয় করবে। আগামী 22 এপ্রিল থেকে আবারও ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। জানান, শ্রমিক কর্মচারীদের 2 মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানে প্রয়োজন 96,500 কোটি টাকা। এ অবস্থায় আহ্বান জানান ঈদের আগে 48,000 কোটি টাকা ঋণ প্রণোদনা হিসেবে দেওয়ার। এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সমিতির নেতারা। বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের সুপারস্টার ওয়াসিম আর নেই। শনিবার রাত 12:30টায় রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। রোববার বাদ জোহর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন 1.5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা ওয়াসিম। চিত্রনায়িকা কবরীর প্রয়াণের মাত্র কয়েক ঘন্টা পরই বাংলা চলচ্চিত্র জগৎ হারালো আরও এক কিংবদন্তিকে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 21 পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী ও নাট্য শিক্ষক SM মহসিন। রোববার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 4 এপ্রিল করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রোববার বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন এই অভিনেতা। প্রায় 4 দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন SM মহসিন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে 2020 সালে 21 পদক পান তিনি। দীর্ঘদিন চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে, পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মাঝে ভালো নেই কর্মহারানো খেটে খাওয়া মানুষ। অর্থ উপার্জনের সব পথ বন্ধ থাকায় সারাদিন রোজা রেখে নেই ইফতারের আয়োজন। এমন হাজারো মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে ব্যক্তিগত ও বিভিন্ন সংগঠনের পক্ষে মাঠে নেমেছেন অনেকেই। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে।
লকডাউনে অনেকটাই অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষ। জীবিকার পথ বন্ধ, সারাদিন রোজা রেখে ইফতারে নেই কোনো আয়োজন। এমন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে নানা স্বেচ্ছাসেবী সংগঠন। রাজধানীর চকবাজার থানার উর্দু রোড এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছে নবীন বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান। ওই যে আমাদের রুটি দেয়, দুধ দেয়, একদিন দেয় খিচুড়ি, একদিন দেয় পোলাও। এবং সহায়তা এই যে এখানে নবীন আছে, এখান থেকে যতটুকু সম্ভব সহায়তা পাইতেছে। কোনো উদ্দেশ্য ছাড়াই কেবলই মানব কল্যাণে এ উদ্যোগ বলে জানান আয়োজকরা। কেউ অভুক্ত থাকবে সেরকমটা যেন না হয়, সেজন্যই রমাদানের যেই তাৎপর্য আছে আমরা সেটাই ফলো করার চেষ্টা করছি। শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা এই আয়োজনটির মধ্যে উপস্থিত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। সারা রমজান জুড়েই এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগ নেতারা। খিদার থাকতে পারি না, মানুষের আর কতক্ষণ বাচ্চা আর লাস্টে মানুষের কাছে হাত পাইতেই যে চাই আই নাই যে অনেক কটা ভাত রান্নলাম, ভাত রান্না থেকে বাইরে থেকে ইফতারি নিতে আইছি। যারা বিভিন্ন কারণে লকডাউনে কাজে যেতে পারছে না, আমরা চেয়েছি তাদেরকে এই যে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে মধুর ক্যান্টিন থেকে তাদেরকে দুবেলা অন্তত দুমুঠো খাবার ব্যবস্থা করার জন্য। লকডাউনের বিধিনিষেধ থাকলেও রাজধানীর অনেক স্থানেই বিকেলে ইফতার কিনতে ঘর থেকে বের হন সাধারণ মানুষ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী বাজেটকে পূর্ণাঙ্গভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা থাকলেও করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী বাজেট তৈরি এবং তা বাস্তবায়নে কাজ করবে সরকার। রোববার এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত পরামর্শ কমিটির ভার্চুয়াল সভায় কথা বলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রেভিনিউ অর্জন করাটাও এই সময় কঠিন কাজ। আমরা যেভাবে চেয়েছেন এবং গত 2-3টি বাজেট যদি দেখেন, সেখানেও আমরা মোটামুটি ভাবে স্ট্রাকচারটাকে আমরা ঢেলে সাজাবার জন্য যে চিন্তা করেছিলাম, সেটা হয়তো পূর্ণাঙ্গ ভাবে পূর্ণ মাত্রা পারবো না, তবে অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যাব। এই বাজেটে দেখতে তার প্রতিফলন দেখতে পাবেন ইনশাআল্লাহ। বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা ও চিকিৎসা সামগ্রীর চাহিদা ও সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সামনে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এক্ষেত্রে উদ্যোক্তাদের সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জব প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের বিনিয়োগ সহায়তা দেয়া হবে। রোববার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপো মুন্সি। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ান টিম্বন ছাড়াও মন্ত্রণালয়ের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। এবার প্রবাসের সংবাদ। সালের 18 এপ্রিল কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন উপহাই কমিশনার এম হোসেন আলী দূতাবাসে পাকিস্তানের পতাকা নামিয়ে তুলে ধরেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই দিন স্মরণ করে রোববার কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনে উদযাপিত হল বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। দিনটি ছিল 1971 সালের 18 এপ্রিল। বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। স্বাধীন বাংলাদেশের আনুগত্য ঘোষণা করে বেলা 12টা 41 পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন মোহাম্মদ হোসেন আলী। এটাই ছিল বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন। রবিবার সেই দিনটিকে স্মরণ করল বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। আজকের দিনটি উপলক্ষে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি এই দিবসের প্রেক্ষাপট এবং বর্ণনা করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে এডুকেশন অ্যান্ড স্পোর্টসের কাউন্সিলর জনাব রিয়াজুল ইসলাম বলেন, এই 50 বছর পূর্তি উপলক্ষে এই দিনটিতে যে আমি এখানে উপস্থিত আছি, নিজেকে একজন গর্বিত
বাংলাদেশি হিসাবে মনে করছি। 18 এপ্রিলের ওই দিনের ঘটনা সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল। পতাকা উত্তোলনের রাতে যেমনি 70 জন কর্মরত বাঙালি বাংলাদেশের আনুগত্য স্বীকার করে নেন, ঠিক তেমনি মিশনের কর্মরত 15 জন পাকিস্তানিকে বহিষ্কার করেন হোসেন আলী। পরবর্তীতে অস্থায়ীভাবে এখানেই ছিল অর্থ, তথ্য এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভায় হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানানো হয়। ফাউন্ডেশনের সহ সভাপতি হাজী জাফরুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সংগঠনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেন, বাংলাদেশের স্বাধীনতা চায়নি এমন এক মহলের চেলারা এখন মাঠে নেমেছে হেফাজতে ইসলামের ব্যানারে। এরা বাংলাদেশের শত্রু, এদেরকে চিহ্নিত করতে হবে 71-এর চেতনায়। কুয়েতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। প্রশাসনিক কর্মকর্তা সাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। দিবস উপলক্ষে 17 এপ্রিল সকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী প্রচারে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করেছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে মমতা যাতে হেঁটে যেতে পারেন তার জন্য মমতার সুস্থতা কামনা করে কটাক্ষ করেন অমিত শাহ। এ সময় 122টির বেশি আসনে জিততে চলেছে বিজেপি বলে তিনি মন্তব্য করেন। এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে নিজের যাবতীয় কর্মসূচি বাতিল করলেন রাহুল গান্ধী। বাংলায় ভোট প্রচারে আসছেন না, তা রোববার নিজেই টুইট করে জানিয়েছেন। করোনা সংক্রমণের জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে আবারও দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচনী ডামাডোলের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গেল 3 দিনে এই রাজ্যের 4 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রার্থী ও বিধায়কের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ সহযোগিতার ভিত্তিতে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন। 2 জলবায়ু বিষয়ক দূত জন কেরি এবং সেই ঝেনহুয়ার মধ্যে বৈঠকের পর রোববার প্রকাশিত এক বিবৃতিতে এই অঙ্গীকারের কথা জানানো হয়। বলা হয়েছে, ওয়াশিংটন এবং বেইজিং প্যারিস চুক্তি বাস্তবায়নে কাজ করবে। একই সঙ্গে চলতি বছরের শেষে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এমনকি প্যারিস চুক্তি অনুসারে বার্ষিক গড় উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেছে 2 দেশ। এবার খেলার খবর। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজকে সামনে রেখে 2 দিনের অনুশীলন ম্যাচ খেলেছে টাইগাররা। লাল সবুজ 2 দলে ভাগ হয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক তামিমরা। প্রথম দিনে তামিম শান্তদের দারুণ ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিনে বল হাতে নিজেদের মেলে ধরেছেন মেহেদি মিরাজ, তাইজুলরা। সবুজ দলের হয়ে 64 রান করেছেন লিটন। 21 এপ্রিল পাল্লে কেলেতে শুরু হবে 2 টেস্ট সিরিজের প্রথম টেস্ট। বিস্তারিত রিপোর্টে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শুরুর আগে লাল সবুজ 2 দলে ভাগ হয়ে 2 দিনের একমাত্র অনুশীলন ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম, মুশফিক, মিরাজরা। ম্যাচের প্রথম দিন তামিম, সাইফ, শান্ত ও মুশফিকের 50-তে 6 উইকেটে 314 রান সংগ্রহ করে বাংলাদেশ লাল দল। দ্বিতীয় দিন বাংলাদেশ সবুজ দলকে ব্যাট করার আমন্ত্রণ জানায় তারা। দ্বিতীয় দিন বল হাতে জ্বলে ওঠেন লাল দলের বোলাররা। মেহেদি হাসান মিরাজ 41 রান দিয়ে 3 উইকেট নেন। সবুজ দলের পক্ষে সর্বোচ্চ 64 রান করে অবসর নেন লিটন কুমার দাস। অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে আসে 47, মোহাম্মদ মিঠুন করেন 28 রান আর শরীফুল ইসলাম অপরাজিত থাকেন 20 রানে। 71 ওভারে 225 রানে বাংলাদেশ সবুজ দল অল আউট হলে সমাপ্ত হয় দ্বিতীয় ও শেষ দিনের খেলা। মিরাজ ছাড়াও লাল দলের হয়ে উইকেট পেয়েছেন দলের সিনিয়র স্পিনার তাইজুল ইসলাম আর পেসার আবু জায়েদ রাহি। ম্যাচে লাল দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। তার দলে খেলেছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও দলের সাপোর্ট স্টাফের একজন সদস্য। সবুজ দলে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ছিলেন সাদমান ইসলাম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, শুভগত হোম, নাইম হাসান, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ। মূল সিরিজ শুরুর আগে আরও 2 দিন অনুশীলন করবে টাইগাররা। 21 এপ্রিল পাল্লে কেলেতে শুরু হবে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তৌহিদুল ইসলাম, নিউজ 24।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সাকিবের কলকাতাকে 38 রানে হারিয়েছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুর দেয়া 205 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। মাঝের সাকিব রাসেল জুটিতে কিছুটা জয়ের আশা জাগলেও বেশি দূর এগুতে পারেনি তারা। সাকিব 25 বলে 26 রানে ফেরার পর 20 বলে 31 রান করে ফেরেন রাসেল। ফলে নির্ধারিত ওভারে 8 উইকেটে 166 রানে থামে কলকাতা। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের ভিত পায় বেঙ্গালুরু। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবকে হারিয়েছে দিল্লি। শেখর ধাওয়ানের টর্নেডো ইনিংসের সুবাদে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এখন এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।